স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন স্যার? হ্যাঁ, আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের উপস্থিতি এখন পর্যন্ত 4 জন। স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ? বয়েজ, হ্যালো। জি স্যার, দেখা যাচ্ছে স্যার।
এটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণীর ফরম্যাট। আর্থিক বিবরণী তৈরি করতে বললে তোমাকে কোম্পানি আইন অনুযায়ী সাজিয়ে লিখতে হবে। এলোমেলো করে লিখলে হবে না, কোম্পানি আইন অনুযায়ী সাজিয়ে লিখতে হবে। সেখানে কেউ বলা হচ্ছে যে স্থায়ী সম্পদ প্রথমে লিখতে হবে। স্থায়ী সম্পদ দিয়ে একটা হেডলাইন দিতে হবে, দিয়ে সুনাম থেকে অবলোপন যদি থাকে মাইনাস করবা। অবলোপন থাকলে মাইনাস, অবলোপন মানে এক ধরনের খরচ। কোনো কিছু সুনামের যদি অবলোপন করা হয় তাহলে মাইনাস হবে। অবলোপন অংশটুকু সমন্বয়ে সাধারণত উল্লেখ থাকে যে সুনামের 10% অবলোপন করো, তখন ওই সুনামের 10% অবলোপন মাইনাস হবে। ভূমি ও দালান থেকে পুঞ্জীভূত অবচয় মানে এতদিন মোট যত টাকা অবচয় ধরা হয়েছে সবগুলো মাইনাস হবে। ভূমি ও দালান থেকে এতদিন মানে রেওয়ামিলের ক্রেডিট দিকে পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ উল্লেখ থাকে, তখন ওই পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ মাইনাস করবা। মনে করো ভূমি দালান আছে 2 লাখ, আর বলে দিল যে এতদিনের অবচয় আছে তোমার 50,000, তাহলে 2 লাখ থেকে 50,000 মাইনাস করে সম্পদের দিকে লিখবা, স্থায়ী সম্পদের আন্ডারে লিখতে হবে। তারপর ইজারা সম্পত্তি বা ট্রেডমার্ক বাদ অবলোপন। ইজারা সম্পত্তি বা ট্রেডমার্ক যত টাকা থাকবে তার মধ্যে যত টাকা অবলোপন সমন্বয়ে উল্লেখ থাকবে সেই অবলোপনটুকু তুমি একবার বিশদ আয় বিবরণীতে নেট লাভ নির্ণয়ের সময় লিখবা, আরেকবার এখানে বাদ যাবে। কলকবজা ও যন্ত্রপাতি বাদ পুঞ্জীভূত অবচয়। কলকবজা যন্ত্রপাতি আর পুঞ্জীভূত অবচয় সাধারণত রেওয়ামিলের ক্রেডিটে থাকে। ওই রেওয়ামিলের টোটাল ক্রেডিটের টাকা তুমি মাইনাস করবা, মাইনাস করে লিখতে হবে। ভূমি উন্নয়ন যদি থাকে লিখতে হবে প্যাটেন্ট। আসবাবপত্র থেকে পুঞ্জীভূত অবচয় একইভাবে যদি থাকে, মনে করো রেওয়ামিলের ক্রেডিটে কিছু আছে, পুঞ্জীভূত অবচয় বলে আবার নতুন ভাবে অবচয় ধরতে বলা হয়েছে, তাহলে ওই ক্ষেত্রে 2টা মাইনাস করেই লিখবা। পুঞ্জীভূত অবচয় মানে রেওয়ামিলের ক্রেডিটে এতদিনের যত অবচয় আছে ওই টাকা, আর যদি তোমার সমন্বয়ে নতুন ভাবে আবার উল্লেখ করে তাহলে ওই টাকা সহ মাইনাস করে লিখতে হবে। তারপরে বৈদ্যুতিক সরঞ্জাম যদি থাকে কোনো টাকার সেটা লিখতে হবে। বৈদ্যুতিক সরঞ্জামের টাকা কোথাও যদি থাকে তা লিখবা। শুনতেছ বয়েস? জি স্যার, শুনতেছি স্যার। তারপরে তোমার বিনিয়োগ। বিনিয়োগ দিয়ে দেখো একটা হেডলাইন আছে
বিনিয়োগের মধ্যে বিনিয়োগ, ট্রাস্ট, সিকিউরিটি, সরকারি সঞ্চয়পত্র, এইভাবে বিভিন্ন নামে থাকতে পারে। বিনিয়োগের মধ্যে শেয়ার বা বন্ড ক্রয়, সংশ্লিষ্ট কোম্পানি আবার অন্য কোম্পানির শেয়ার বা বন্ড ক্রয় করতে পারে, তখন তাও বিনিয়োগের মধ্যে লিখতে হবে। স্থাবর সম্পত্তিতে বিনিয়োগও হতে পারে। কোনো কিছু মনে করো কোম্পানি কোনো স্থবির সম্পত্তিতে বিনিয়োগ করছে, তাহলে এগুলো সবকিছুর সমষ্টি হবে বিনিয়োগের পরিমাণ। তাহলে বিনিয়োগের পরিমাণ নির্ণয় করো বললে এই যে বিনিয়োগের নিচে যেগুলো আছে, বিনিয়োগ, ট্রাস্ট, সিকিউরিটি, সরকারি সঞ্চয়পত্র, শেয়ার বা বন্ডে ক্রয়, স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ, এগুলো সব যোগ করে দেখাতে হবে, তাহলে হবে বিনিয়োগের পরিমাণ। এরপরে চলতি সম্পদ। চলতি সম্পদ মানে এটা খেয়াল রাখবা যে উপরে যে সম্পদগুলো লেখা হয়নি এই সব সম্পদগুলোই আসবে চলতি সম্পদের মধ্যে। এর মধ্যে প্রাপ্য সুদ থাকতে পারে, মানে তুমি বিনিয়োগ করেছো তার উপরে মনে করো কিছু টাকা তুমি সুদ পাবে, এটাই হচ্ছে প্রাপ্য সুদ। তোমার সুদের জন্য কিছু টাকা পাওনা আছে। সমাপনী মজুদ পণ্য, এখানে খেয়াল রাখতে হবে সমাপনী মজুদ পণ্য লেখার সময় লেটেস্ট বা আপগ্রেডেড যেটা থাকবে সেটা লিখতে হবে। সমাপনী মজুদ পণ্য হয়তো ছিল, তারপরে বলতে পারে যে 10,000 টাকার পণ্য অগ্নি বিনষ্ট হয়েছে, তাহলে অগ্নি বিনষ্ট পণ্য মাইনাস করে লিখতে হবে। তারপরে যদি থাকে যে পণ্য বিক্রয় করা হয়েছে কিন্তু ক্রেতাকে সরবরাহ করা হয়নি, তাহলে সেই টাকাও মাইনাস করে লিখতে হবে। শুনতেছো? হ্যালো, হ্যালো। জি স্যার, শুনতেছি স্যার, আসি স্যার। শোনা যাচ্ছে। সমাপনী মজুদের পণ্যের মধ্যে তোমার সমাপনী মজুদ পণ্যের যেটা বলতেছিলাম যে আপগ্রেডেড টাকাটা লিখতে হবে। এখানে মনে করে বললো যে পণ্য বিক্রয় করা হয়েছে কিন্তু সরবরাহ করা হয়নি এবং তা কোম্পানির সমাপনী মজুদ পণ্যের অন্তর্ভুক্ত আছে, তাহলে এই পণ্যটার মালিকানা কি কোম্পানি? এই পণ্যটার মালিকানা কি কোম্পানি হবে? ল্যাঙ্গুয়েজটা হয়েছে যে বিক্রয় করা হয়েছে, বিক্রয় করা হয়েছে কিন্তু সরবরাহ করা হয়নি, তাহলে না স্যার, মালিক না স্যার, কোম্পানি যেহেতু কোম্পানি মালিক। মালিক না, এই জন্য এই সমাপনী মজুদ পণ্য থেকে এটা মাইনাস করে দেখাতে হবে। সমাপনী মজুদ পণ্যের মধ্যে যদি অন্য কোনো পণ্য ভুল করে যুক্ত থাকে, যেমন অনেক সময় বলা হয় যে সমাপনী মজুদ পণ্যের মধ্যে অব্যবহৃত মণিহারি 3,000 টাকা যুক্ত আছে, তাহলে অব্যবহৃত মণিহারি মাইনাস করে দেখাতে হবে। এইভাবে সমাপনী মজুদ পণ্যটা পুরো আপগ্রেড করতে হবে।
আবার বিক্রয় অথবা ফেরত ভিত্তিতে অনেক সময় পণ্য পাঠানো হয়। বিক্রয় অথবা ফেরত ভিত্তিতে পণ্য পাঠানো হলে তা বিক্রয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি এমন কোনো ল্যাঙ্গুয়েজ যদি থাকে, তাহলে এই পণ্যের মালিকানা কাদের? পণ্য বিক্রয় অথবা ফেরত ভিত্তিতে প্রেরণ করা হয়েছে, দিয়ে বিক্রয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি এবং তা সমাপনী মজুদ পণ্যের অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে কারণ তোমার পণ্য যদি অন্যের কাছে থাকে, তাহলে মালিকানা কার? সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বা কোম্পানির। এক্ষেত্রে সমাপনী মজুদ পণ্যের সাথে আবার ওই বিক্রয় অথবা ফেরত ভিত্তিতে প্রেরিত পণ্য যোগ করে দেখাতে হবে। অব্যবহৃত মণিহারি থাকতে পারে। অব্যবহৃত মণিহারি মানে যা এখনো ব্যবহার করা হয়নি, এটা চলতি সম্পদের মধ্যে আসবে। বীমা কোম্পানি থেকে প্রাপ্য। বীমা কোম্পানি অনেক সময় অগ্নিবিনষ্ট পণ্যের উপর ক্ষতিপূরণ দেয়, তাহলে যত টাকা ক্ষতিপূরণ দিবে তত টাকা এখানে আসবে। মনে করো বলা হলো যে 20,000 টাকার পণ্য অগ্নিবিনষ্ট হয়েছে, কোম্পানি এর মধ্যে থেকে 15,000 টাকা দিতে সম্মত হয়েছে। তাহলে কোম্পানি এখন 15,000 টাকা পাবে। এই জন্য এখন 15,000 টাকা যেহেতু পাবে, এই জন্য 15,000 টাকা সম্পদের দিকে দেখাতে হবে। নেট প্রাপ্য মানে প্রাপ্যর সর্বশেষ অবস্থা যা দাঁড়ায়। জানো নিশ্চয় যে প্রাপ্যর সাথে অনেক ধরনের অ্যাডজাস্টমেন্ট আছে। রেয়াবিল একটা প্রাপ্য থাকে। অনাদায়ী পাওনা যদি সমন্বয়ে থাকে, এই প্রাপ্যকেও আপগ্রেড ফর্মে লিখতে হবে, আপগ্রেড করে লিখতে হবে। প্রাপ্য রেয়াবিলে আছে একটা, সমন্বয়ে বলে দিল যে অনাদায়ী পাওনা বা আদায়যোগ্য নয়, তাহলে ওই অনাদায়ী পাওনা মাইনাস হবে। সমন্বয়ে মনে করো বললো বিক্রয় ফেরত হিসাবভুক্ত হয়নি, তো বিক্রয় ফেরত যদি এখন হিসাবভুক্ত করো তাহলে কি হবে? বিক্রয় ফেরত হিসাবভুক্ত করলে প্রাপ্য কমে যাবে, এই জন্য প্রাপ্য থেকে মাইনাস হবে। আবার মনে করো বললো যে ধারে বিক্রয়, সমন্বয়ে বলা থাকলো যে ধারে বিক্রয় হিসাবভুক্ত হয়নি, তাহলে ধারে বিক্রয় প্লাস হবে। সমন্বয়ে বলা থাকতে পারে যে বাট্টা প্রদান হিসাবভুক্ত হয়নি, বাট্টা প্রদান যদি হিসাবভুক্ত করো তাহলে তোমার প্রাপ্যের পরিমাণ কমে যাবে, এটা মাইনাস করতে হবে। প্রাপ্য এর উপর অনেক সময় নতুন পাওনা সঞ্চিতি ধরতে বলে। যত টাকা নতুন পাওনা সঞ্চিতি ধরতে বলবে তত টাকা আবার মাইনাস হবে। বাট্টা সঞ্চিতি থাকতে পারে প্রাপ্যর উপর, প্রাপ্যর উপরে বাট্টা সঞ্চিতি থাকতে পারে, এই বাট্টা সঞ্চিতি আবার মাইনাস হবে। এইভাবে নেট প্রাপ্যের পরিমাণ দেখাতে হবে। তারপর প্রাপ্য বিল ও নোট থাকতে পারে। প্রাপ্য বিল মানে কোম্পানির কাছে টাকা পরিশোধের ব্যাপারে অঙ্গীকার করছে যে ভবিষ্যতে ধারে বিক্রয়ের কারণে কোনো নির্দিষ্ট টাকা নির্দিষ্ট মেয়াদ পর দিবে, নির্দিষ্ট টাকা নির্দিষ্ট মেয়াদ পর দিবে, এরকম অঙ্গীকার করছে। এটা সম্পদ চলতি সম্পদের মধ্যে আসবে, কারণ এই টাকা দ্রুত আদায় হয়। 3 মাস মেয়াদি বললে 3 মাস পর আদায় হবে, যদি 6 মাস মেয়াদি বলে তাহলে 6 মাস পর আদায় হবে। প্রাপ্য নোটের টাকা, এটাও চলতি সম্পদের মধ্যে আসবে। তারপর ওই
চলতি সম্পদের মধ্যে আরো নগদ তহবিলের সর্বশেষ অবস্থা লিখতে হবে। নগদ তহবিলের যে সর্বশেষ অবস্থা, অনেক সময় নগদ তহবিল থেকে কোনো টাকা যদি হারিয়ে যায় মাইনাস করে দেখাতে হবে। ব্যাংক জমা দেখাতে হবে, অগ্রিম খরচাবলী। তাহলে চলতি সম্পদ নির্ণয় করো বললে এই যা যা বললাম চলতি সম্পদের মধ্যে যা যা আছে এগুলো দেখাতে হবে। তারপরে বলছে অসমন্বয়কৃত ব্যয়। প্রাথমিক খরচাবলী বাদ অবলোপন। প্রাথমিক খরচাবলী হচ্ছে কোম্পানি গঠনের সময় শুরুতে যে খরচ হয়, যদিও এটা খরচ মনে হচ্ছে কিন্তু এটা তাৎপর্যগত অর্থে সম্পদ, কারণ কোম্পানি গঠনের শুরুতে এই খরচটা হয়। এই অবলোপন মাইনাস হবে। বিলম্বিত বিজ্ঞাপন যদি থাকে, বিলম্বিত বিজ্ঞাপন মানে তুমি কোম্পানি 5 বছরের জন্য বিজ্ঞাপন দিছে 40,000, তাহলে 1 বছরের অতিরিক্ত যে টাকা তাই যাবে বিলম্বিত বিজ্ঞাপনের ভিতর। শেয়ার অবলেখন ব্যয় এখানে আসবে অসমন্বয়কৃত ব্যয়ের মধ্যে। শেয়ার দালালি ব্যয় এখানে আসবে। দালালি ব্যয় মানে যাদের মাধ্যমে শেয়ার বিক্রি করা হয় তাদেরকে একটা টাকা পেমেন্ট করা হয়, এটাই হচ্ছে শেয়ার দালালি ব্যয়। ঋণপত্রের অবহার যদি থাকে লিখতে হবে। শেয়ার অবহার বা বাট্টা, শেয়ার বিক্রির সময় যত কম দামে বিক্রি করা হয় এটাও তাৎপর্যগত অর্থে সম্পদ, যত কমে বিক্রি করা হলো। সংরক্ষিত আয়ের ডেবিট উদ্বৃত্ত যদি কোনো অঙ্কে হয়ে যায় তাহলেও এই অসমন্বয়কৃত ব্যয়ের মধ্যে দেখাতে হবে। এখন এই সম্পদের সাইডের ব্যাপারে কার কি প্রশ্ন আছে বলো। সম্পদের সাইডের ব্যাপারে সম্পদের সাইডের ব্যাপারে কার কি প্রশ্ন আছে বলো। আছে কারো প্রশ্ন? সম্পদের সাইডে যা যা বলা হলো। স্যার হ্যাঁ বলো। স্যার সুনাম, তারপরে হচ্ছে প্যাটেন্ট, গ্রন্থসত্ত্ব, এগুলো কই যাবে স্যার? নাম শুরুতে দেখো দেখানো আছে, প্যাটেন্ট ওখানে, সুনাম একেবারে প্রথমে আসছে, প্যাটেন্টও এর ভিতরে, স্থায়ী সম্পদের মধ্যে এগুলো আসবে। আর কি প্রশ্ন আছে বলো। হ্যালো, জি স্যার। আর কোনো প্রশ্ন আছে সম্পদের সাইড থেকে কারো? নাই স্যার। তারপরে দায় সাইডে কোম্পানি যেহেতু পাবলিকের কাছ থেকে টাকা সংগ্রহ করে, এই জন্য এই টাকা আবার শোধ দিতে হয়, এই কারণে এটা এই শেয়ার মূলধনের টাকা দায় সাইডে আসে। অনুমোদিত কোম্পানি আইন অনুযায়ী প্রথমে লিখতে হবে অনুমোদিত মূলধন, যেখানে বলা হবে প্রতি শেয়ার কত টাকা মূল্যের কত শেয়ার, এভাবে লিখতে হবে। কিন্তু অনুমোদিত মূলধন যেহেতু কোম্পানি সর্বোচ্চ কি পরিমাণ টাকা সংগ্রহ করতে পারবে, কিন্তু সবসময় এই টাকা সংগ্রহ করে না, এই জন্য অ্যামাউন্ট লিখলেও লাস্ট কলামে অ্যামাউন্ট লিখলেও তা হিসাবে আসবে না। ইস্যুকৃত মূলধন মানে মোট যে পরিমাণ শেয়ার বিক্রি করতে চাচ্ছে কোম্পানি। কোম্পানি অনুমোদিত মূলধন ছিল 1 লাখ,
তারা হয়তো ৮০,০০০ শেয়ার বিক্রি করতে চাইলো, তখন ওই ৮০,০০০ শেয়ার লিখবা ইস্যুকৃত মূলধনের ভিতর। প্রতি শেয়ারের অ্যাকচুয়াল প্রাইসটা আবার লিখতে হবে। অধিহার বা অবহার যে কোনো অঙ্কই হোক, কোনো অঙ্কের ক্ষেত্রেই অধিহার সহ মূল্য লেখা যাবে না, বা অবহার সহ ছাড়া যে মূল্য হয় ওই মূল্য লেখা যাবে না। সবসময় যে পরিমাণ টাকা প্রকৃত মূল্য ওই টাকায় লিখতে হবে প্রতি শেয়ার। ওইভাবে লিখবা। বিলিকৃত এবং তলবকৃত মূলধন, মনে করো বিক্রি করতে চাইলো ৮০,০০০ শেয়ার, কিন্তু বিক্রি হলো ৭৫,০০০ শেয়ার, তখন বিলিকৃত মূলধনের ভিতর প্রতি শেয়ার ওই টাকা মূল্যে ৭৫,০০০ শেয়ার লিখতে হবে। বিলিকৃত এবং তলবকৃত মূলধনই প্রকৃতপক্ষে দায়, এই জন্য এটা লাস্ট কলামে লেখা হবে এবং এটা যোগ করার সময় কাজে লাগবে। দায়ের সাইডে যখন যোগফল নির্ণয় করা হবে তখন কাজে লাগবে, কিন্তু অনুমোদিত মূলধন আর ইস্যুকৃত মূলধনের টাকা যোগ করার সময় কোনো কাজে লাগবে না। আদায়কৃত মূলধন অর্থ বিক্রি করতে চাইছিল মনে করো ৭০,০০০ শেয়ার, এখন ৭০,০০০-এর টাকাই পাওয়া গেছে, এটাই প্রকৃত দায়। এই আদায়কৃত মূলধনের টাকা দায়ের মধ্যে আসবে হিসাবে। অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন, বিলিকৃত তলবকৃত মূলধন, এইসব টাকাগুলো দায়ের সাইডে যোগফল নির্ণয়ের সময় হিসাবে আসবে না। তারপরে লিখতে স্যার হবে, একটু প্রথম থেকে একটু দেখ, ওই যে স্ক্রিনশট গুলো একটু নিয়ে নেই, প্রথম থেকে একটু দেখ। এই আজকে যেগুলো আলোচনা করতেছি প্রথম থেকে, জি স্যার, আজকের গুলো স্যার। এটা ছিল ফার্স্ট স্ক্রিনের। জি ওকে স্যার, নেক্সট স্যার। স্যার নেক্সট। পিসিতে স্ক্রিনশট নেওয়া স্যার, নেক্সট। নেক্সট। তো এখানে যেটা আলোচনা করতেছিলাম, সঞ্চিতি ও উদ্বৃত্ত লিখতে হবে। সঞ্চিত তহবিলের টাকা কোম্পানির যেটা থাকে, এটা দায় পাশে আসার কারণ এই টাকাগুলো মূলত হচ্ছে বিভিন্ন উদ্দেশ্যে গঠন করা। তুমি কোনো উদ্দেশ্যে তোমার এলাকাতে করোনা টিকা দেওয়ার জন্য একটা তহবিল গঠন করলা, এই টাকা কি তোমার সম্পদ হয়ে যাবে? কারো সম্পদ হবে না দায় হবে? স্যার দায়। দায় হিসাবে থাকে। ঠিক তেমন কোম্পানির এই টাকাগুলো বিভিন্ন উদ্দেশ্যে গঠন করা হয়। সঞ্চিত তহবিল, সাধারণ সঞ্চিতি, শেয়ার অধিহারের টাকা যদি থাকে, অধিহারের ইংরেজি হচ্ছে শেয়ার প্রিমিয়াম,
প্রতিপূরক তহবিল যদি থাকে, সিঙ্কিং ফান্ড, লভ্যাংশ সমতাকরণ তহবিল, সংরক্ষিত আয়ের স্যার কাইন্ডলি স্যার 3 নাম্বার স্লাইডটা একটু দেখেন তো স্যার। মোট 5টা, তো 3 নাম্বারটা হবে না। এটা হচ্ছে 3 নাম্বার। স্যার এর পরেরটাই যান। স্যার 3 নাম্বারটাই যান, 3 নাম্বারটা মনে হয় নেওয়া হয় না। 3 নাম্বার হচ্ছে শেয়ার মূলধন দিয়ে শুরু। ওকে স্যার, ডান। তারপরে তোমার এই যত ধরনের সঞ্চিতি বা তহবিল থাকে এগুলো কোম্পানি বিশেষ উদ্দেশ্যে গঠন করে, এই জন্য এগুলো দায় পাশে আসে। উদাহরণস্বরূপ যেটা বললাম যে তোমাদের করোনার জন্য সহযোগিতা করার জন্য কিছু টাকা তোমার পাবলিকের কাছ থেকে সংগ্রহ করা থাকলো, তাহলে এটা কি তোমার সম্পদ বলা যাবে? সাদ, এটা কি তোমার সম্পদ হয়ে যাবে না দায় হবে? স্যার দায় হবে, স্যার দায়। দায়। এই জন্য যে কোনো তহবিল, নগদ তহবিল ছাড়া আর যত তহবিল থাকবে, ফান্ডের বাংলা কিন্তু তহবিল, এগুলো দায় পাশে আসবে। লভ্যাংশ সমতাকরণ তহবিল দায় পাশে। সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত মানে যত নেট লাভ হয়েছে, এর আগের দিন দেখেছিলাম সংরক্ষিত আয় কিভাবে নির্ণয় করা হয়। নেট লাভ থেকে নেট লাভের উপর নির্ভরশীল যত খরচ আছে সেগুলো সবকিছু মাইনাস করে দেওয়া হলো। মাইনাস করে দিয়ে যে উদ্বৃত্তটা আসে, এই টাকাটার মালিক মূলত যারা শেয়ার ক্রয় করে তারা, তাদেরকেই লভ্যাংশ আকারে ভবিষ্যতে দিতে হবে, এই জন্য এটা দায় পাশে আসে। তারপরে দীর্ঘমেয়াদী ঋণ বলে আরেকটা হেডলাইন হবে। চলতি ঋণ, ডিবেঞ্চার, যেগুলো ঋণ পরিশোধের জন্য অনেকদিন সময় পাওয়া যায়, সেগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণ। চলতি ঋণ, ডিবেঞ্চার, ঋণপত্র। ডিবেঞ্চার হচ্ছে ঋণপত্রের ইংরেজি শব্দ। ব্যাংক ঋণ, ঋণ, ব্যাংক ঋণ পরিশোধের জন্য অনেকদিন সময় পাওয়া যায়। তুমি 20 বছর মেয়াদিও ঋণ নিতে পারো, দিয়ে 20 বছর ধরে তুমি কিস্তিতে শোধ দিলা। এগুলো এই জন্য এগুলো যাবে দীর্ঘমেয়াদী ঋণের মধ্যে। তাহলে কোনো অঙ্কে যখন বলা হবে যে দীর্ঘমেয়াদী ঋণ নির্ণয় করো, তখন এই চলতি ঋণ, ডিবেঞ্চার, ঋণপত্র বলে যা আছে এগুলো আসবে। তারপরে চলতি দায়। চলতি দায় মানে নিট প্রদেয়। নিট প্রাপ্য যেমন আলোচনা করলাম, ঠিক তেমন নিট প্রদেয় মানে প্রদেয়টাকে আপগ্রেড করতে হবে। প্রদেয় আছে মনে করো রেওয়াবিলে, সমন্বয়ে বলা আছে ক্রয় ফেরত হিসাবভুক্ত হয়নি, তাহলে এই ক্রয় ফেরতের টাকা মাইনাস হবে। ধারে ক্রয় মনে করো বলা আছে সমন্বয়ে, ধারে ক্রয় যদি নতুন ভাবে করো তাহলে প্রদেয় বেড়ে যায়, এই জন্য প্লাস হবে। প্রদেয়ের উপর অনেক সময় বাট্টা সঞ্চিতির ব্যবস্থা করা হয়, মানে ছাড় দেওয়া হবে এরকম অনুমান করা হয়, তখন ওই টাকাও মাইনাস হবে। এইভাবে নিট প্রদেয় মানে আপগ্রেডেড প্রদেয় যা হবে সেটা লিখতে হবে। নিট প্রদেয় বিল যদি থাকে তাও লিখতে হবে। প্রদেয় বিল মানে যে বিলের টাকা তোমার খুব দ্রুত শোধ দিতে হবে। যখন কোম্পানি ধারে ক্রয় করে তখন বিল পরিশোধের ব্যাপারে অঙ্গীকার করে, ওই টাকা খুব দ্রুত শোধ দিতে হয়। ব্যাংক জমাতিরিক্ত থাকতে পারে, কোম্পানি ব্যাংক থেকে
অতিরিক্ত ঋণ নিয়ে থাকতে পারে, অতিরিক্ত টাকা উত্তোলন, এটাও দায়। চলতি দায়ের মধ্যে লিখতে হবে এরপর বকেয়া খরচ সমূহ, যত ধরনের বকেয়া খরচ আছে সব লিখতে হবে। এরপর ভবিষ্যৎ ব্যবস্থা ও সঞ্চিতি, এখানে আয়কর সঞ্চিতি, পেনশন তহবিল, ভবিষ্যৎ তহবিল, কর্মচারী বোনাস তহবিল, এ ধরনের যত তহবিল থাকবে এই তহবিলগুলো লক্ষ্য করো, এগুলো অ্যাবসলিউটলি মালিকদের সংক্রান্ত না। এগুলো পেনশন তহবিল কর্মচারী সংক্রান্ত, ভবিষ্যৎ তহবিল কর্মচারী সংক্রান্ত, কর্মচারী বোনাস তহবিল, এই ধরনের কর্মচারী সংক্রান্ত আরো যে কোনো তহবিল, আয়কর সঞ্চিতির যদি ব্যবস্থা করতে হয় এটা আসে। এবার তোমাদের কোশ্চেন বলা শুরু করো, কার কোথায় কি কোশ্চেন আছে বয়েজ। এইভাবে বলো, তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো। আছে কারো কোনো প্রশ্ন? না স্যার, কোশ্চেন নেই স্যার। তাহলে যেটা দাঁড়ালো, আমরা গত কয়েকটা ক্লাস মিলে ফরম্যাটটা আলোচনা করলাম, তাই না? যে কিভাবে কি কাজ হবে এগুলো আলোচনা হলো। এরপর সামনে অঙ্ক শুরু হবে। আর যারা ক্লাসে অংশগ্রহণ করেনি তাদেরকে বোঝানোর চেষ্টা করবা, তোমরা আছো মাত্র এখন 4 জন, কিন্তু এটা তো কম্পালসারি সাবজেক্ট এবং এই চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে 2টা অঙ্ক অবশ্যই বোর্ডের পরীক্ষায় উত্তর করতে হয়, তাই না? জি স্যার, জি স্যার, বাধ্যতামূলক। বাধ্যতামূলক ভাবে 2টা অঙ্ক যেহেতু উত্তর করতে হয়, তার মানে খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। অন্য কোনো চ্যাপ্টারের অঙ্ক আসতে পারে নাও পারে, কম্পালসারি না, কিন্তু এখান থেকে অবশ্যই 2টা প্রশ্নের উত্তর দিতে হয়। তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার, বাকি কোন কোন চ্যাপ্টার থেকে স্যার আসার সম্ভাবনা বেশি স্যার, অন্যান্য চ্যাপ্টার থেকে? বাকি যে কোনো চ্যাপ্টার থেকেই আসতে পারে নাও পারে, বাকি কোনো চ্যাপ্টারই কম্পালসারি না। যখন তোমার পুরো পরীক্ষা হবে, 70 মার্কসের যখন পরীক্ষা নেবে বোর্ড বা কলেজ, ওই ক্ষেত্রে তোমার 11টা অঙ্ক দেওয়া হবে, সেখান থেকে 7টা উত্তর করতে হবে। 11টার মধ্যে 2টা হচ্ছে এই চ্যাপ্টার থেকে, আর বাকি 9টা থাকবে অন্য চ্যাপ্টার থেকে। সেখান থেকে তুমি অন্য 9টা থেকে 5টা উত্তর করবা। অন্য কোনো চ্যাপ্টারের ব্যাপারে ওইভাবে বলা হয়নি যে কম্পালসারি, বুঝছো? জি স্যার। ওরকম বলা হয়নি যে কম্পালসারি। তো ঠিক আছে, যারা ক্লাসে অংশগ্রহণ করলা তাদেরকে অনেক ধন্যবাদ। শেষ করি তাহলে, ঠিক আছে? আর কেউ কিছু বলতে চাও? না স্যার।